যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণে বদলে গেছে তাদের মানসিকতা। বাংলাদেশকে এখন সমীহ করে বিশ্ববাসী। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবিলা করতে হয়েছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? মাওয়া থেকে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সহকর্মী SM ইকবাল। ধন্যবাদ তামিম। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে, দাবি বিএনপির। রেল ট্রানজিট ইস্যুতে অপপ্রচার করছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা, গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসাবাড়িতেও জ্বলে না চুলা। রাজধানীতে 1 মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট। সতর্ক হলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি। এবং 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনারা রূপারও বাজিমাত। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর গৌরব টাকার অঙ্কে বিবেচনাযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। বিকেলে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর দমানো যাবে না। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। 2022 সালের জুনে ঘুচে যায় 100 বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত 2 পাড় এখন উচ্চ গতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক 2 বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়াতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা, থিম সঙ্গীতে নাচেন শিল্পীরা। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিকেল 5টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তাঁর আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না 2 বার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসে, সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে, আমার সাথে তো কেউ নাই। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ। তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু,
এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সবকিছু উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। এদিকে মাওয়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আগামীকাল বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা ৭:৩০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণ সফলভাবে চ্যালেঞ্জিং এই প্রকল্প বাস্তবায়নে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শুধু গোপালগঞ্জ নাই, তথায় দক্ষিণবঙ্গের মানুষ আজকে আবেগে, উৎসাহে, উদ্দীপনায় উৎফুল্লিত। এবার যে সফলতা নিয়ে আসছে, এটা আমাদের জন্য যে কত বড় গর্বের বিষয়, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এক নজর দেখার জন্য এই মহিলারা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাতে আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ভিন্ন আনন্দ যোগ করেছে। আমরা সবাই অনেক উৎফুল্ল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমাদের ঘরের নেত্রী, আমাদের মানুষকন্যা শেখ হাসিনা আসছেন। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে বিদেশ সফরে যেতে ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে তা বন্ধে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান বিরোধীরা। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী নানা স্লোগান। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। গ্রেফতার, নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে, আপনারা কৃতদাস। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কাজ করছে। এখানে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার মতো কিছুই নেই। বিএনপি নেতারা রেল ট্রানজিট ইস্যুতে বুঝেও না বোঝার ভান করছেন। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় তিনি একথা বলেন। ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে। 5 সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এ অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ 2। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভুঁইয়া রবির রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেসার নাই। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়ে অনেক ক্রেতায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরো সপ্তাহ 2-এর বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইজ ভেরি আনফরচুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ, তারপরও সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সিন্ডিকেটের থাবায় স্বস্তি নেই মাছ, মাংস, ডিমেও। সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট চালে 3 টাকা বেড়ে কেজি ঠেকেছে 72 টাকায়। পাইজামের কেজি 54 থেকে 56, আর বিয়ার 28 চালের কেজি 52 থেকে 53 টাকা। ব্যবসায়ীরা দায়ী করছেন কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্যকে। চালের দিক থেকে যতটুকু টাকা দেওয়ার দরকার ততটুকু দিতেছে, কিন্তু অন্য দিক থেকে আমাদের কমাইতে হচ্ছে। সরকার কনজিউমার কোম্পানিগুলোর জন্য একটা ব্যবস্থা নেয়, তাইলে বাজারের নিয়ন্ত্রণ আসতে পারে। এদিকে সরকারি তদারকি প্রতিষ্ঠানের হস্তক্ষেপেও স্বস্তি ফেরেনি ডিমের দামেও। চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি, আর দামের আগুনে হাতি দেয়া যাচ্ছে না মাছে। আমাদের জন্য তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সাদাটা বেচতেছে 140 টাকা আর লালটা বেচতেছে 150 টাকা। আসে কমের কারণে মালের দাম আরো বেশি হয়ে যাচ্ছে। নামছে না কাঁচা মরিচের ঝাল, কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। বেগুন, করলা, ঢেঁড়স, পেঁপে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়। মাল পর্যাপ্ত পরিমাণ যেটা দরকার তার থেকে অনেক কম আসছে। সবজি যেগুলো দেখলাম যা জিজ্ঞেসি সবই দাম বেশি। আলুর সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না, আর পেঁয়াজের ঝাঁজ দাঁড়িয়ে আছে সেঞ্চুরিতে। দাম তো অনেক বেশি। 15 দিন আগেও পেঁয়াজ কিনেছি আমি 80 টাকা করে। সপ্তাহের ব্যবধানে আদার দাম 20 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। সকালে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রবেশ ফি 5 গুণ বাড়ানো অযৌক্তিক। সেই সঙ্গে সময়সীমা বেঁধে না দেওয়ারও দাবি জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার ও পূর্বে নিয়ম বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণে নতুন প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে এই শুরু পরিবর্তন। এদিকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস গড়া লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। নির্বাচনে জয়লাভ করে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কেয়ার স্টারমার। এই সময় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয় তাকে। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I say to you directly, my government will serve you. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community. এদিকে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনা আরা আলী, রূপা হক ও আফসানা বেগম। মেয়ে টিউলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। সবার কাছে দোয়া চাই যেন তার কাজ সততা নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে আর আমি খুব গ্রেটফুল যে এবার ওনারা আমাকে সাপোর্ট করে। We are now in government. It's a long time that we've been in opposition for 14 years and people have suffered. Firstly, I'm very grateful to the people of Poplar Limehouse for re-electing me. The last few years hasn't been easy and I do recognise the strength of feeling, the feeling of anger and frustration towards the political establishment. চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে নতি স্বীকার করেন ঋষি সুনাক। ভোটের ফলাফলের পরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। নির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমার বলেন, পরিবর্তন এখন থেকে শুরু। তবে টানা 14 বছর কনজারভেটিভ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত দেশটিকে কতটুকু পরিবর্তনের মুখোমুখি করতে পারবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।